বড় আম্মি, শাহনশাহ, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব। এটা কি করলেন শাহনশাহ? অপরাধী সুবেদার আদম খান, তুমি অপরাধী। তুমি শাহনশাহর সামনে এসে দাঁড়াও। বিচার শুরু হওয়ার আগে আমি তোমাকে এটা মনে করিয়ে দিতে চাই যে এখানে তোমার সামনে মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া দাঁড়িয়ে আছেন, তোমার আম্মি জান নয়। এখন তুমি অপরাধী। যদি তুমি অপরাধী প্রমাণিত হও তাহলে তোমাকে কোনো ক্ষমা করা হবে না। ওয়াজিরে আলিয়া, সব অপরাধীর নিজের কথা বলার অধিকার আছে। অবশ্যই তুমি তোমার পক্ষে অবশ্যই কথা বলবে সুবেদার আদম খান। ধন্যবাদ। আমার মনে হয় না আমি কিছু অন্যায় করেছি। কাউকে ভালোবাসা কোনো অপরাধ তো নয়। হ্যাঁ, এই কথা সত্যি যে তসলিমকে আমার ভালো লাগে। অর্থের অভাবে ওর লালন পালন ঠিক মতো হচ্ছে না। আমি ওর দেখাশোনা করতে চাই, আশ্রয় দিতে চাই। আগামীকাল দিওয়ানে খাসে আমি এক তীরে দুটো কাজ সারতে চাইছি। বেগম যোধার সঙ্গেই বেগম রোকেয়াকেও শিক্ষা দিতে চাইছি। ওনাকে এটা বোঝাতে চাইছি যে জীবনের দাবা খেলায় আমি ওনার থেকে অনেকটা এগিয়ে। কাল দিওয়ানে খাসে তুমি এটা বলবে যে তুমি তসলিমকে ভালোবাসো, আর ভালোবাসা কোনো অপরাধ নয়। এবারে আপনিই বলুন ওয়াজিরে আলিয়া, কাউকে ভালোবাসাকে কি অপরাধ বলে? প্রচুর অর্থ দিয়ে আমি তসলিমের সব দায়িত্ব নিতে চাইছি, ওকে নিকাহ করতে চাইছি। তসলিমকে নিকাহ করার বদলে আমি যত খুশি মোহর দিতে রাজি। মৌলভী সাহেব, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, জানতে চাইছি সুবেদার আদম খান যা ভাবছে তা কি অপরাধ? ধন্যবাদ। আমারও এটাই মনে হয় যে আদম খান যদি তসলিমকে নিকাহ করতে চায় এতে তার কোনো অপরাধ নেই। তবুও শাহনশাহ, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তসলিমের আব্বু আম্মির সঙ্গে কথা বলতে চাই। অনুমতি দিন। আপনারা কি কিছু বলতে চাইছেন? সুবেদার আদম খানের বিরুদ্ধে আপনাদের কি কিছু অভিযোগ আছে? না হুজুর, বরং এই নিকার জন্য আমরা সুবেদার সাহেবের কাছে কৃতজ্ঞ থাকব যে উনি আমাদের মেয়েকে এত বড় সম্মান দিতে চলেছেন। উনি ওকে বাঁধি থেকে বেগম বানাতে চান হুজুর। এখন নয় যোধা, তুমি তোমার অভিযোগ জানিয়েছ। দরবারের মাঝখানে বলাটা নিয়ম বিরুদ্ধ। কিন্তু আমি জানি এটা ঠিক নয়। এটাই হলো আইন যোধা। বসে পড়ো। সুবেদার আদম খানের নিজের কথা অনুযায়ী তসলিমের আব্বু আম্মির সহমত নিয়ে কাজী মুলক আর মৌলভী খাসের অনুমতি নিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আদম খান যদি তসলিমকে নিকাহ করতে চায় সেটা কোনো অপরাধ নয়। আপনার সামনে সবটাই পরিষ্কার শাহনশাহ। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কি সিদ্ধান্ত নিয়ে নেব? এ বিষয়ে কাল আমি সিদ্ধান্ত নেব।
বাহ আম্মিজান, বাহ, কি চাল চেলেছেন আপনি। যতদিন আপনি মোগল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া আছেন ততদিন আমার কিসের চিন্তা। প্রত্যেক সমস্যারই সমাধান আপনার কাছে রয়েছে। আমি এইভাবে কেন ভাবতে পারি না আম্মিজান? বুদ্ধি করে যদি কাজটা করো তাহলে তোমার মাথাতেও আমার মতন চালটা আসবে। আমি আমার মাথা কেন এত খাটাতে যাব আম্মিজান, যেখানে আপনি সঙ্গে আছেন? ভাবনা চিন্তার কাজ তো আপনার। এখন কি ভাবছেন আম্মিজান? তাড়াতাড়ি আমার আর তসলিমের নিকার আয়োজন করুন। আমার ছেলে আদম খান সাহেব, তুমি কিন্তু এখনো নির্দোষ প্রমাণিত হওনি। ও আমায় কোনো শাস্তি দিতেই পারবে না, কেননা আমি মোগল সাম্রাজ্যের কোনো আইন তো ভাঙিনি। বিষয়টা আইনের নয় আদম, বিষয়টা হলো শাহেনশার মর্জির, আর সেটা সব আইনের ঊর্ধ্বে। জালাল এখন ভাবতে শিখেছে আদম। শাহেনশাহ যখন একাই সিদ্ধান্ত নিতে পারছেন, তাহলে এটা বুঝে নাও যে ওয়াজিরের গুরুত্ব কমে আসছে। কিন্তু বুঝতে পারছি না যে শাহেনশাহ তোমার আর তসলিমের নিকাহ নিয়ে এত আগ্রহ কেন দেখাচ্ছে। কারণটা আমি জানি। যোধা বেগমের জন্য আম্মিজান। ও আমার নামে অভিযোগ করেছে। সুযোগ পেতে দিন আমাকে, এক ঝটকায় ওকে। থামো এবার আদম, যা নয় তাই বলে যাচ্ছ তুমি। এইভাবে যদি দাসীর মেয়েদের নিকাহ করার স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াও, তাহলে আজ যে ক্ষমতা আছে তোমার, সেটা আগামীকাল অন্য কারুর হবে। জানি না আগামীকাল কি ঘটতে চলেছে। জালালকে সামান্য মনে করা বোকামো হবে, কিন্তু জালাল সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিনের সময় নিল কেন? এমন কি ভাবছে জালাল? কি ভাবছেন হুজুর? চিন্তা করবেন না, শাহেনশাহর সিদ্ধান্ত আদম খানের পক্ষেই যাবে। আমি আদম খানকে নিয়ে চিন্তা করছি না রেশম, আমি তো ওকে বাঁচিয়ে নেব, কিন্তু বেগম যোধাকে নিয়ে চিন্তা করছি। প্রথমে বেগম রোকেয়ার ঘটনায় আমাকে নিশানা করলো, এখন আদম খানকে দোষী সাব্যস্ত করতে চাইছে। সাহস বেড়ে যাচ্ছে ওর, আর আমি কিচ্ছু করতে পারছি না। কারণ কি, জালাল ধীরে ধীরে ওনার কাছে চলে যাচ্ছে। সত্যি তাই? শাহেনশাহ ন্যায় পছন্দ করেন। প্রথমে তো বকশিবানোর সিদ্ধান্ত যোধা বেগমের উপর ছেড়েছিলেন, এখন আদম খান সাহেবের ব্যাপারটা আপনার উপর, যাতে লোকজন তার থেকে সম্পর্কের ক্ষেত্রে পক্ষপাতিত্বের উপর আঙুল না তোলে। আসসালামু আলাইকুম জালাল। ওয়ালাইকুম আসসালাম। কি হলো জালাল, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ বড় আম্মি, আমার মনে হয় যে আদম খান আর তসলিমের বিষয়টা শুধু এই সাম্রাজ্যেরই নয়, আমাদের পরিবারেরও। আদম খান আপনার পুত্র আর আমার দাদার মতো, আর অভিযোগ করেছেন আমার বেগম যোধা, তিনি ওই শাহী পরিবারের। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না জালাল। আমি আপনাকে এটা বলতে চাইছি যে এই বিষয়টা আমাদের পরিবারকে নিয়ে। সেই জন্য এটাই ভালো হবে যে আমি আমার সমস্ত আপনজনদের সঙ্গে সলা পরামর্শ করি। সেই জন্যই আমি সমস্ত খাস বেগমদের সঙ্গেও পরামর্শ করতে চাই। খাস বেগমদের সঙ্গে? ক্ষমা করবে জালাল, কিন্তু যতদূর আমি জানি মালিকায় খাস শুধু একজনই, বেগম রোকেয়া। হ্যাঁ, কিন্তু ওনার সঙ্গে সেলিমা বেগম আর যোধা বেগমের সঙ্গেও পরামর্শ করতে চাই। সবার জন্য অপেক্ষা করছি। শুভরাত্রি। আপনার ভাবনাটা একদম সঠিক হুজুর। শাহেনশাহ যোধা বেগমের দিকে ক্রমশ ঝুঁকছেন। আপনার মুখে এরকম হাসি এলো কেন হুজুর? রেশম, যখন তিনটে খাস বেগম হয় না, তখন প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে প্রধান হবে। চলো 3 খাস বেগমকে শাহেনশাহর খবরটা দিয়ে আসি। আমি কি জানতে পারি মহামাঙ্গা যে শাহেনশাহ হঠাৎ আমাদের বেগমদের এখানে কেন ডেকেছেন? কোথাও একটা ভুল হচ্ছে বেগম রোকেয়া। শাহেনশাহ শুধুমাত্র খাস বেগমদেরই ডেকেছেন। মনে হয় আপনি জানেন না যে এই হারেমে শাহেনশাহর খাস বেগম একজনই।
অবশ্যই সেটা আমি জানিও, কিন্তু এটা তো শেহেনশার ব্যাপার, কেউ সেটা বুঝতেও পারবে না। শেহেনশাহ হুকুম দিয়েছেন আমাকে যে উনি ওনার 3 বেগমের সঙ্গে পরামর্শ করতে চাইছেন। যদি এটা কোনো প্রকার মজা হয়ে থাকে মহামাঙ্গা, তাহলে বলবো আমি মজা পছন্দ করি না। কি বলছেন আপনি বেগম রোকেয়া? আপনার সঙ্গে মজা করার দুঃসাহস নেই আমার। আপনার যদি খারাপ লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি শুধু শাহেনশার হুকুম তামিল করছি। হতে পারে শাহেনশাহটা মনে করছেন ওনার বেগম খাসের সংখ্যা বেড়ে গেছে। উনি আমাকে হুকুম দিয়েছেন যে উনি আপনি ছাড়াও আরো 2 বেগমকে এই পরামর্শের জন্য ডেকেছেন। আর দ্বিতীয় খাস বেগম হলেন বেগম সলিমা। আর তৃতীয় জন? তৃতীয় আর আমার নজরে গুরুত্বপূর্ণ নাম হলো রাজবংশী বেগম, বেগম যোধা। বেগম যোধা আর বেগম সলিমা ছাড়া বাকি সব বেগম ফিরে যাও। আর আপনারা 2 শেহেনশার কক্ষে চলে যান। আমার মহামাঙ্গার সাথে আলাদা করে কিছু কথা বলার আছে।